চলুন তাহলে শুরু করা যাক। এখানে 95 নম্বর অঙ্কটিতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে মামুন 240 টাকায় একই রকম কতগুলো কলম কিনে দেখলেন, অর্থাৎ তিনি 240 টাকা ব্যয় করলেন। ব্যয় করার পর এই 240 টাকা দিয়ে একই রকমের কিছু কলম কিনলেন। তো সেখানে একটা শর্ত বলা হচ্ছে, তিনি যদি একটি কলম অর্থাৎ যে পরিমাণ কলমই কিনেছেন এটা এখানে উল্লেখ করা নেই, শুধু বলা হচ্ছে যা কিনেছিলেন সেখান থেকে যদি একটা কলম বেশি কিনতেন তাহলে যে কলমের যে টাকা, প্রত্যেকটা কলমের যে খরচ পড়ছে সেখান থেকে 1 টাকা করে খরচ কম পড়তো। অর্থাৎ তিনি 240 টাকা দিয়ে কিছু সংখ্যক কলম কিনলেন, তাই কিনা? এখন আমরা যদি বলি যে আসলে তিনি সত্যিকার অর্থে কতগুলি কলম কিনেছেন, আমরা ধরে নিতে পারি যে উনি যে কলম কিনেছেন সেটা হচ্ছে মোট সে এক্সট্রা কলম কিনেছে, অর্থাৎ সে কলম কয়টি, আমি ধরে নিলাম এক্সটি, ঠিক আছে? অর্থাৎ সে এই এক্স পরিমাণ কলম কিনেছে। এখন এখানে অঙ্কটাতে যে জটিলতাটা তৈরি হয় সেটা হচ্ছে মাঝখানে যে শর্তটা বলা হয়েছে সেই শর্তটা নিয়ে। আমি যদি বলি সে 240 টাকা ব্যয় করে এক্সটি কলম কিনেছে, এখন এক্সটি কয়টা এটা আমরা জানি না, 2টো হতে পারে, 5টা হতে পারে, 10টা হতে পারে, 15টা হতে পারে। তো যে সংখ্যাটাই হোক, সে ধরেন এই পরিমাণ সে কলম কিনেছে, এই সংখ্যাটা আমরা জানি না, এই পরিমাণ কিনেছে। এখন সে যদি যার 240 টাকা এই পরিমাণ কিনেছে, সে যদি আরও একটু বেশি কিনতো, আগের যে প্রত্যেকটা কলমের দাম যত পড়তো এখন তার তুলনায় 1 টাকা কম পড়বে। আমরা আগে দেখি একটা কলমের দাম কত সেটা আমরা একটু বের করে দেখি কিভাবে। সেটা হচ্ছে সে 240টা কলম কিনেছিল, 240 টাকা দিয়ে এক্সট্রা কলম কিনেছিল, তাহলে একটি কলমের দাম কত হবে? একটি কলমের দাম কত হবে? আসলে আমরা একটি কলমের দাম বের করব কিভাবে? যত খরচ হয়েছে 240 টাকাকে যতগুলি কলম কিনেছি তত দ্বারা যদি ভাগ করে, তাহলেই মূলত আমার কি একটা কলমের দাম বের হবে। ব্যাপারটা এরকম, ধরেন আপনি 5টা কলম কিনলেন 20 টাকা দিয়ে, 5টা কলম কিনলেন কত দিয়ে? 20 টাকা দিয়ে। তাহলে একটা কলমের দাম কত হবে? 20কে 5 দিয়ে ভাগ করবেন, তাই কিনা? অর্থাৎ 4 টাকা। অর্থাৎ বিষয়টা হচ্ছে যত টাকা দিয়ে আপনি কিনবেন তাকে যতটি কলম কিনবেন তত দ্বারা ভাগ করতে হবে। তার মানে আমরা কলম কিনেছি এক্সট্রা, মোট খরচ হয়েছে কত? 240। তার মানে এভাবে আপনি সরাসরি ভাগ করে নেবেন। তাহলে দেখেন সে একটি যে কলমটা কিনেছিল সেটা একটা কলমের দাম পড়ছে 240কে এক্স দ্বারা ভাগ করলে এত টাকা, অর্থাৎ এই পরিমাণ তিনি খরচ করেছেন, ঠিক আছে? এখন আমরা দেখব তিনি যদি কলম এক্সট্রা না কিনে একটা কলম যদি বেশি কেনেন তাহলে তার আসলে কত খরচ পড়ে প্রত্যেকটা কলম। অর্থাৎ একটি কলম বেশি ক্রয় করলে, সেক্ষেত্রে একটা কলমের দাম কত পড়ে আমরা একটু দেখি। খরচ তো আমার সে 240 টাকায়, জাস্ট একটা কলমের দাম, একটা কলম যদি আমি বেশি কিনি, আগে এটা কিনেছিলাম এখন একটা বেশি কিনলাম, তাহলে এবার খরচ পড়ে এত টাকা, অর্থাৎ এই পরিমাণ খরচ পড়ে। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে যখন প্রথমবার ক্রয় করেছিলাম তখন কলমের দামটা পড়লো এত টাকা, তাহলে আপনি বলেন তো এখন একটা কলম বেশি কিনলাম, তাহলে ওই খরচ কিন্তু আমার 240 টাকায়, তাহলে এবার কি একটা কলম বেশি ক্রয় করার কারণে এবার কলমের দামটা কি কম পড়বে না? কথাটা বুঝতে পারেননি? কেন কম পড়বে? কারণ হচ্ছে টাকা তো 240 টাকায়, মাঝখান থেকে আমি একটা কলম বেশি নিলাম, তাহলে একটা কলম বেশি নেওয়াতে তখন প্রতি কলমে এটা দাম কমে আসবে না? এই আইডিয়াটা আপনাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। যেমন আমি একটু আগে যেটা বললাম যে 4টি কলমের দাম যদি ধরেন 4টি কলমের দাম যদি আমার 20 টাকা হয়, তাই কিনা?
তাহলে একটা কলমের দাম আমার কত হবে? 20কে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে আমার কত হবে? 5 টাকা। এখন আমি বললাম যে কলম 4টা না কিনে আমি একটা কলম যদি বেশি কিনি, একটা কলম যদি বেশি কিনি অর্থাৎ 5টা যদি কিনি, তাহলে 5টা কলমের দাম আমার সেই 20 টাকাই যদি দেই, তাই কিনা? অর্থাৎ 4টা না কিনে যদি একটা বেশি কিনে, ঠিক এখানে যেভাবে বলা হচ্ছে একটা যদি বেশি কেনা হয়, তাহলে দেখেন তো, তাহলে তখন একটা কলমের দাম কত পড়বে? অর্থাৎ 4 টাকা। তার মানে খেয়াল করে দেখেন, আমার যখন 4টা কিনলাম তখন দাম পড়লো 5 টাকা, যখন আমি একটা কলম বেশি কিনলাম তখন দাম পড়লো 4 টাকা। তার মানে কি, ওই টাকা দিয়ে কলম যত বেশি নেবেন দাম তত কমে আসবে। তাহলে এখানেও ব্যাপারটা এমনটাই ঘটেছে। যদি বুঝতে না পারেন ভিডিওটা রিপিট করে আরও একবার দেখে নিন। এখানে তাহলে দুটো দাম পেলাম, একটা হচ্ছে প্রথম যে হিসাব অনুযায়ী কিনছিলাম সেটা, আর এটা আরেকটা দাম হচ্ছে যখন একটা কলম আগের তুলনায় বেশি কিনলাম। তাহলে এই দুটোর মাঝে যদি আমরা এটার দাম কম এটার দাম বেশি, এটা নিশ্চিতই বোঝা যাচ্ছে। তার মানে এটা থেকে এটা যদি বিয়োগ দেই তাহলে কত বেশি বা কম এটা আমরা পাবো। এখানে প্রশ্নে এটা বলেই দেওয়া আছে যে কলম যদি একটা বেশি কিনেন তাহলে আগের তুলনায় দাম 1 টাকা কম পড়বে। তার মানে এই বেশি দাম থেকে কম দাম বিয়োগ দিলে আমি ওই 1 টাকা পাবো। তাহলে একে আমরা শর্তমতে কিন্তু লিখতে পারি কিভাবে, যে 240/x থেকে আমি 240/x + 1 বাদ দিলে আমার 1 টাকা থাকবে, কারণ এখানে 1 টাকা বেশি এখানে 1 টাকা কম। তাহলে সমান সমান কত? 1। এবার যদি আমরা এখান থেকে x এর মানটা বের করে নেই তাহলে আমাদের কি হবে? আমরা রিয়েল তথ্যটা পেয়ে যাব, তাই কিনা? এখন চলুন আমরা বিষয়টা একটু দেখি। x + 1, তাহলে এটা বাদ, তাহলে স্বাভাবিকভাবে আমাদের এখানে থাকবে কত? 240x + 240, তারপরে এটা বাদ, তাহলে 240x, রাইট? তাহলে সমান সমান কত? এখানে 1। তাহলে এবার আমরা এটাকে কেটে দিতে পারি, এটাকে কেটে দিলে আমাদের থাকতেছে কত? 240। তাহলে আমরা যদি এটা আড়াআড়ি গুণ করি, এটা আপনি গুণ করে নিয়ে ফেলতে পারেন, x² + x এর সাথে গুণ করলে এটাই হবে, x² + x সমান সমান 240। ঠিক আছে, আমাদের পাশে জায়গা হয় কিনা সেটা আমরা একটু দেখব। চলো এখন তাহলে আমরা এখানে জাস্ট x এর মানটা বের করলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। চলুন তাহলে এখানে আমরা যে জিনিসটা দেখতেছি x² + x - 240 = 0। ঠিক আছে, 240 সমান কি? 0। এবার আমরা যেটা করব এটাকে মিডল ফ্যাক্টর করব। মিডল ফ্যাক্টর যদি করি তাহলে কত ভাঙানো যায়? এটাকে ভাঙাতে গেলে 16 এবং 15 ভাঙালে 240 হবে। 16 এবং 15 ভাঙালে কি হবে? 240 হবে। এটা আপনারা উৎপাদকে বিশ্লেষণ করে দেখে নেবেন। ঠিক আছে, এবার আমরা যদি x কমন নিই তাহলে x + 16, 15 যদি কমন নিই তাহলে x + 16 = 0। তাহলে এখানে আমাদের আসতেছে কত? x + 16 = 0 অথবা x - 15 = 0। তাহলে এখানে x এর মান হচ্ছে -16, এখানে x এর মান হচ্ছে 15। এখন আপনি দেখেন x এর দুটো মান আমরা পেলাম, একটা হচ্ছে নেগেটিভ মান আর একটা হচ্ছে আমার পজিটিভ মান। এখন নেগেটিভ মানটা গ্রহণ করা যাবে না। কেন গ্রহণ করা যাবে না? কারণ এখানে যে কলম ক্রয় করেছিলাম সেটা নিশ্চিতভাবে এক্সট্রা, আমি বলছি যে কিছু সংখ্যক কিনেছিলাম, ওটা নাই হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, এটা সুযোগ নেই। এই কারণে নেগেটিভ মানটা আমরা গ্রহণ করব না। সুতরাং আমরা x = 15 পেলাম। এখন প্রশ্নে কি চাওয়া হয়েছে? প্রশ্নে চাওয়া হয়েছে সে কতগুলো কলম ক্রয় করেছিল। তো স্বাভাবিকভাবে তাহলে উত্তর হচ্ছে কত? 15, কারণ সে 15টা কলম ক্রয় করেছিল। এটি হচ্ছে মূলত অঙ্ক। আমি সম্পূর্ণ অঙ্কটা আরও একবার একটু রিভিউ করে দিচ্ছি। সেটি হচ্ছে, মনে করেন 240 টাকা আপনি খরচ করলেন, খরচ করে কিছু কলম কিনলেন। কলম কয়টা? ধরে নিলাম আমরা x পরিমাণ কলম কিনলাম। তাহলে
আপনি একটা কলমের দাম যদি বের করতে চান 240কে যতগুলি কলম কিনছেন তত দ্বারা ভাগ করতে হবে, তাহলে একটা কলমের দাম পাবেন। এখন প্রশ্নে বলা হচ্ছে যদি একটা কলম আমি বেশি কিনি তখন আমার দামটা কত পড়বে। তো ওই এক্সের জায়গায় একটা কলম যদি আমি বেশি কিনি তাহলে ওই 240কে আবার যদি বেশি সংখ্যা দিয়ে ভাগ দিই তাহলে দাম কম পড়বে। এখন প্রশ্ন বলছে একটা যদি বেশি কলম কিনেন তাহলে দাম কমবে প্রতিটাতে 1 টাকা। তার মানে আমি দেখলাম এখানে যে দামটা একটার, এখানে যে দাম, এই দুটোর পার্থক্য হচ্ছে 1 টাকা। কারণ একটা বেশি নেওয়াতে বলছে এখানে দাম এটার দাম কি 1 টাকা কম, তাহলে এইটা থেকে এটা বিয়োগ করলে আমার 1 টাকা থাকবে। তাহলে এখান থেকে আমি সরাসরি এক্স এর মান বের করলাম কত, 15। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। এখন ইন দ্য এক্সাম হল আপনি কিন্তু এত বড় অঙ্ক কখনোই সমাধান করতে যাবেন না, এটি সম্ভব না। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনাকে অবশ্যই অপশন টেস্ট করতে হবে। এখন তাহলে অপশন টেস্টটা আপনি কিভাবে করবেন চলুন সেটা একটু দেখা যাক। এখানে আমাদের যে অপশনগুলো আছে আমি সরাসরি উত্তরটা নিয়েই কথা বলছি, আপনারা বাকিগুলো টেস্ট করে দেখবেন। যেমন গ নম্বরে এখানে উত্তর হচ্ছে 15টি যেটা আমরা পেয়েছি। এখন ধরেন এই অপশনটাই যদি টেস্ট করেন তাহলে কিভাবে টেস্ট করবেন। ধরেন একটা হচ্ছে 240/x আর একটা হচ্ছে 240/x+1, এইটুকু তো আপনি জানবেন। তাহলে 240কে যদি আমি x দ্বারা ভাগ করি, অর্থাৎ x বলতে কি 15 দ্বারা যদি আমি ভাগ করি, তাই কিনা, তাহলে আমার কত হচ্ছে 15কে 15, তাহলে এখানে 5 9 থাকতেছে, তাহলে এখানে কত 6। তার মানে এখানে খেয়াল করে দেখেন তাহলে আমার একটা কলমের দাম পড়তেছে কত, 16 টাকা। কত, 16 টাকা, তাই কিনা। এখন ভালো করে খেয়াল করে দেখেন যে আমরা যদি এবার এই 240-এর মাঝে আমরা যদি কাজটা করি, 240 নিচে 15 + 1, 15 + 1 অর্থাৎ 240 16 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট কত হবে, 15। এবার দেখেন এটা হচ্ছে একটা মানে এই যে এটা হচ্ছে আমার একটা দাম, এটাও হচ্ছে একটা দাম। এবার দেখেন প্রশ্নের শর্তের সাথে মিলে কিনা। প্রশ্নের শর্তে কি বলছিল যে আপনি যখন 15টা কলম কিনলেন তখন একটা কলমের দাম পড়লো 16 টাকা, যখন একটা কলম বেশি কিনলেন তখন কলমের দাম পড়লো 15 টাকা, অর্থাৎ আগের তুলনায় কি 1 টাকা কম। প্রশ্নে আমার এটাই বলেছিল যে 1 টাকা কম, তার মানে উত্তর হচ্ছে আমার গ নাম্বারটা। বিশেষ করে যারা ক্যালকুলেশনে দক্ষ আছেন খুব দ্রুত এভাবে করে ফেলবেন, সময় সেভ হবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। 96 নম্বর অঙ্কটা আপনারা যথারীতি করে ফেলবেন। আমি একই টাইপের অঙ্ক 97 নাম্বারটা, এটা শুধু আমি শর্তটা একটু দাঁড় করিয়ে দিচ্ছি, আপনারা নিজেরা করে ফেলবেন, ঠিক আছে। দেখেন 97 নম্বর অঙ্কে সেম টাইপের অঙ্ক, আমি শুধু শর্তটা দাঁড় করিয়ে দিই, তাহলে বাকিটা আপনারা সমাধান করবেন। এখানে শিক্ষা সফরে যাওয়ার জন্য 2400 টাকা দিয়ে একটা বাস ভাড়া করা হলো। এখন প্রত্যেক ছাত্রছাত্রী সমান ভাড়া ব্যয় করবে, ঠিক আছে। এখন অতিরিক্ত 10 জন ছাত্রছাত্রী যাওয়ায় প্রতিজনের ভাড়া 8 টাকা করে কমে গেল, অর্থাৎ বাসে কতজন ছাত্রছাত্রী গিয়েছিল। এখন প্রথম কথা হচ্ছে যে এখানে দুই ধরনের ছাত্রছাত্রী, একটা হচ্ছে প্রথমে একটা পক্ষ যেতে চেয়েছিল, তারপর মানে ফাইনালি এখানে সংখ্যাটা আগে যতজন যেতেছিল তার সাথে বেশি, কতজন বেশি, এখানে 10 জন। তার মানে কি প্রথমে যেতে চেয়েছিল একজন, ফাইনালি গিয়েছে কয়জন, এতজন। এখন প্রথম একজন যাওয়ার কথা ছিল, সেই ক্ষেত্রে যে রেটটা পড়তো প্রত্যেকেই দিয়ে দিত, কিন্তু যখন এই একজনের জায়গায় 10 জন বেশি গেল তখন তো ভাড়ার রেটটা কমে যাবে, কারণ লোক বেশি, তাহলে ভাড়ার রেটটা কমে যাবে। এই ক্ষেত্রে এই ভাড়ার রেটটা বলছে কত কমছে, 8 টাকা করে কমছে, ঠিক আছে। তাহলে ফ্যাক্টটা কী হবে, ফ্যাক্টটা হচ্ছে আপনি প্রথম ধাপের জন্য ভাড়াটা বের করেন, 2400 টাকা আপনি খরচ করেছেন, এই ক্ষেত্রে x দিয়ে ভাগ করলে প্রত্যেকের ভাড়া এত করে পড়তেছে। তাহলে দ্বিতীয় দফার ভাড়াটা আপনি বের করেন, তখন 2400 টাকাই ভাড়া,
কিন্তু আমার যাত্রীর সংখ্যা কত, এতজন, রাইট? তাহলে এবার এই পাশে ভাড়া কমবে, যেহেতু আমার যাত্রীর সংখ্যা বেশি, এই পাশে ভাড়া এটার তুলনায় এখানে কমবে। তার মানে এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে কত কমবে, 8 টাকা কমবে। তার মানে এটি হচ্ছে আমাদের শর্ত মতে। আশা করি জাস্ট সমাধান করবেন, এক্স এর দুটো মান আসবে, একটা নেগেটিভ আসবে আর একটা পজিটিভ আসবে। নেগেটিভ মান গ্রহণ করা যাবে না, কারণ এখানে সুস্পষ্ট বলা হচ্ছে ছাত্রছাত্রী গিয়েছিল। নেগেটিভ হওয়া মানে কি, তার উল্টো। তার মানে কি নেগেটিভ মানটা গ্রহণযোগ্য হবে না, তাহলে সেটাই উত্তর। আর অপশন টেস্ট করেও আপনি খুব দ্রুত সমাধান করে ফেলতে পারবেন। আশা করি অঙ্কটা পারবেন। দেখুন ঠিক 98 নম্বর অঙ্কটা করব। 98 নম্বর অঙ্কটাতে দেখেন একটু ভাষাগত ঝামেলা আছে। বলছে বনভোজনে যাওয়ার জন্য আপনার 5700 টাকায় 5700 টাকা দিয়ে একটা বাস ভাড়া করা হলো। এইটা শর্ত হচ্ছে ওই সেম শর্ত যে এখানে ছাত্রছাত্রীরা প্রত্যেকে সমান ভাড়া বহন করবে। এখন দেখা যাচ্ছে প্রথমে ছাত্রছাত্রী যা যাওয়ার কথা ছিল, ফাইনালি ওই পরিমাণ ছাত্রছাত্রী তারা যায় নাই। কথা বুঝতে পারছেন? প্রথমে যাওয়ার কথা ছিল কত সেটা জানি না, তবে ফাইনালি ধরে নিলাম যারা গিয়েছিল তারা একজন। কিন্তু প্রথমে যেমন আমি একটু বলি, প্রথমে যদি বলি একজন গিয়েছিল, কিন্তু এখানে প্রথমে একজন গিয়েছিল, ফাইনালি তার চেয়ে 5 জন কম গিয়েছিল, অর্থাৎ x-5। কথাটা ক্লিয়ার? অর্থাৎ ফাইনালি অর্থাৎ বাসে করে গিয়েছিল 5 জন কম। তাহলে 5 জন যদি কম যায় তাহলে আমাদের ব্যাপারটা কি ঘটবে, যে এখানে ভাড়াটা তাহলে বেড়ে যাবে। এখান থেকে কি এটা যদি তুলনা করি, প্রথমেই একজন যাওয়ার কথা ছিল কিন্তু পরে গিয়ে 5 জন কম গিয়েছে, তাহলে এখানে ভাড়াটা বেড়ে যাবে, অর্থাৎ এখানে ভাড়াটা বেশি থাকবে, রাইট? এই পাশে ভাড়াটা বেশি থাকবে আর এই পাশে ভাড়াটা কম থাকবে। এখন বলছে এই ভাড়াটা কত বাড়ছে, 3 টাকা বাড়ছে, অর্থাৎ সেখানে 3 টাকা বেশি ভাড়া বেড়ে গেছে। তাহলে যদি আপনি প্রথমটা হিসাব করেন, প্রথমটা ভাড়া হওয়ার কথা ছিল কত, 5700/x, এটা প্রথমে হওয়ার কথা ছিল, কিন্তু পরে গিয়ে দেখা যাচ্ছে ছাত্রছাত্রী ফাইনালি কমে গেল, তার মানে তখন ভাড়া গিয়ে হলো x-5। তাহলে বলেন ভাড়াটা নিশ্চয়ই এখানে বেশি। এখানে যদি বেশি থাকে তাহলে এটা থেকে এটা বিয়োগ করতে হবে। তার মানে আপনি শর্তমতিটা দাঁড় করাবেন যেটা, যে 5700/x-5 থেকে আপনি 5700/x বাদ দেবেন, ঠিক আছে? এভাবে বাদ দিয়ে কত বাড়বে, 3 টাকা বাড়বে। এভাবে অঙ্কটা করতে পারেন, এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে, আপনি যদি বইতে যেভাবে সমাধান করেছি, বইতে সমাধান করেছি ফাইনালি কতজন গেছে এটা ধরেছি, যেহেতু প্রশ্নে ফাইনালিটা জানতে চাওয়া হয়েছে। এভাবে অঙ্ক করলে এক্স এর মান পাবেন, কিন্তু আমাকে এটার মান বের করতে হবে, ঠিক আছে? এক্স এর মানটা এখানে বসিয়ে দিলে ফাইনালি কতজন গিয়েছিল সেটা আপনি পাবেন। কিন্তু প্রশ্নে আমি বইতে যেভাবে অঙ্কটা করেছি এভাবে আপনারা ট্রাই করবেন, অঙ্কটা হবে। আমি বইতে যেভাবে অঙ্কটা করেছি সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে বলছি যে আসলে বাসে ফাইনালি চূড়ান্তভাবে কতজন গিয়েছিল, আমরা আগে এটা ধরেছি বইতে, যে ফাইনালি গিয়েছে একজন, আগের তুলনায় এখানে তো 5 জন কম ছিল, তাহলে আগে কি 5 জন বেশি ছিল, ঠিক আছে? আগে কি ছিল, 5 জন বেশি ছিল। কথাটা ক্লিয়ার? আগে 5 জন বেশি ছিল, এখন 5 জন কম। তাহলে লক্ষ্য করে দেখেন কথা কিন্তু ওই একটাই। তাহলে প্রথমেই ভাড়াটা আমার হওয়ার কথা ছিল কত, 5700x/5, কিন্তু ফাইনালি গিয়েছে কতজন, একজন। তাহলে এখানে ভাড়াটা হয়েছে আমার কত, এত। এখন যেহেতু এখানে 5 জন কম গেছে তাহলে এই ভাড়াটা আমার বেশি, তাহলে যথারীতি 5700/x মাইনাস 5700/x+5 সমান কত, 3 টাকা। বেশ, অঙ্ক হয়ে যাবে। এভাবেও এই শর্ত মতে দিয়েও অঙ্কটা করতে পারেন, এই শর্ত মতে দিয়েও অঙ্কটা করতে পারেন। ইনশাল্লাহ দুভাবেই অঙ্কটা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। একটু বিস্তারিত সমাধান করে নেবেন এবং বইয়ের সাথে মিলিয়ে নেবেন, ইনশাল্লাহ সঠিক উত্তরটা পেয়ে যাবেন। অপশনটা যদি খেয়াল করেন, আমি সরাসরি অপশনটা একটু ব্যাখ্যা করে দিচ্ছি। যেমন আপনি যদি ক নম্বর অপশনে আমার 85 আছে, কত আছে, 85 আছে,
85 জন ফাইনালি গিয়েছিল এটা বলা আছে, তাই কিনা? এখন আপনি যদি স্বাভাবিকভাবে 57 একে যদি ভাগ করেন, স্বাভাবিকভাবে 85 দিয়ে যদি আপনি ভাগ করেন, তাই কিনা? এটা মানে আপনি যদি নর্মালি ভাগ করে দেখেন, মানে এ পাশে ভাগ করে দেখবেন 85 প্লাস 90 কত? 85 প্লাস হচ্ছে কত? 90। অর্থাৎ আপনি 90 দিয়ে ভাগ করে দেখবেন। 90 দিয়ে ভাগ করে দেখলে দেখবেন এই দুটোর রেজাল্টের পার্থক্য, আমি আবারও বলছি, এই দুটোর রেজাল্টের পার্থক্য আমার 3 হয় কিনা। যদি এই দুটোর রেজাল্টের পার্থক্য 3 না হয় তাহলে অঙ্কটা হবে না। কথাটা ক্লিয়ার? আবার যদি দেখেন যে এই দুটোর পার্থক্য 3 হয় তাহলে সেটাই উত্তর। কিন্তু আমরা যেটা অলরেডি জানি যে এটার পার্থক্য আমাদের 3 মানে হবে না। এটা আপনি যদি 95 দিয়ে দেন, যেটা আমাদের মূলত উত্তর, সেটা দিয়ে যদি আপনি দেন তাহলে একটু খেয়াল করে দেখেন, আমরা যদি স্বাভাবিকভাবে এখানে যদি এটা 5 বারও দেই, ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে? 5 5 25-এর 5, 5 নং 45 আর 2 কত হচ্ছে? 47, 475 হয়ে যাচ্ছে। অনেক লম্বা হিসাব, তার মানে আমরা 6 বার দিতে পারি, কারণ হচ্ছে তখন 57-র কাছাকাছি যাবে। দেখা যাক কত হয়। 5 6 30 শূন্য, 6 নং 54 আর 54 আর হচ্ছে 3, তাহলে হচ্ছে 57, তাই কিনা? তার মানে এখানে এটা 6 বার 60 বার কাটা যাচ্ছে। এখন একইভাবে যদি ভালো করে খেয়াল করেন, এটা যদি 95 পার যোগ করে আমি 100 দ্বারা ভাগ করি তাহলে এটা হচ্ছে আমার কত? 57। তাহলে দেখেন এটা 57, এটা হচ্ছে 60, তাহলে 60 থেকে 57 যদি বাদ দেন তাহলে পার্থক্য কত? 3। আমাদের তো সেটাই বলা হয়েছিল যে ফাইনালি গিয়েছে তাদের 3 টাকা করে বেশি লাগছে। দেখেন এই যে আগে পড়ার কথা ছিল 57 টাকা, এখন পড়ে যাচ্ছে 60 টাকা, তাহলে কি 3 টাকা এখানে বেশি লাগতেছে? আমাদের অঙ্কে এটাই দাবি করা হয়েছিল। এইভাবে আপনি অপশন টেস্ট করে দ্রুত করে ফেলতে পারেন। কথাটা ক্লিয়ার? ওকে, 99 নম্বর অঙ্কটা পড়বেন। আমি সংখ্যার চ্যাপ্টারে এই টাইপের অঙ্ক করেছি। 100 নম্বর অঙ্কটাও আমি এখানে করাবো না, আপনারা যখন বর্গমূলের ক্লাস করবেন তখন সেখানে পেয়ে যাবেন। 102 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে যে একটি অনুষ্ঠানে 200টি মিষ্টি, কয়টা? আমাদের 200টা মিষ্টি, এটা কিছু সংখ্যক শিশুর মধ্যে বন্টন করা হলো। যদি উক্ত অনুষ্ঠানে আরও একজন শিশু, মানে কিছু সংখ্যক শিশু বলতে আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি এটা এক্স, তাহলে 200টা শিশুর মাঝে এটা বন্টন করলে প্রত্যেকে এই কয়টা করে পাবে। কিন্তু বলা হচ্ছে সে যদি সেখানে যে আরও একজন শিশু উপস্থিত হতো, অর্থাৎ সেটা গিয়ে যদি x+1 এটা হতো, তাহলে আমাদের আরও 20টা মিষ্টি অতিরিক্ত প্রয়োজন হতো। আরও কি? 20টা মিষ্টির অতিরিক্ত প্রয়োজন হতো, অর্থাৎ 200-র জায়গায় হতো 220টা লাগতো। কথাটা ক্লিয়ার? তাহলে সমানভাবে ভাগ করা হয়ে যেত। তার মানে কি, যখন আমরা এই পরিমাণ কি করলাম, মানে শিক্ষার্থী ছিল, তখন 200 মিষ্টি সমান করে ভাগ করে দিতে পারছি। কিন্তু জাস্ট একজন যদি এখানে বেড়ে যায় তাহলে আমাদের তখন আরও 20টা মিষ্টি সমানভাবে ভাগ করে দিতে আরও 20টা মিষ্টি লাগবে। এখন তাহলে প্রত্যেকে সমভাবে মিষ্টি দিতে, মানে সমানভাবে দেবেন, তাহলে আরও 20টা মিষ্টি অতিরিক্ত দরকার হবে। এখন দেখেন আমি যদি ক নম্বর অপশনটা ধরি, সেখানে 11 আছে, তাহলে 200-কে 11 দিয়ে ভাগ করলে দেখেন এমনিতেই ভগ্নাংশ চলে আসতেছে। আপনারা এই টাইপের বিষয়গুলো একটু এড়ানোর চেষ্টা করবেন। এটা হচ্ছে 12, তার মানে ভাগ করা যাচ্ছে না, দুটোই ভগ্নাংশ। তো এটা আমরা পরে দেখব, কারণ সাধারণত যে অঙ্কগুলো থাকবে এগুলি সরাসরি ভাগ করা যাবে। তারপর খ নম্বর অপশনটা দেখেন, খ নম্বর অপশনে 200 এখানে আছে কত? 10, তাহলে 10, আবার এখানে 220, তাহলে 10 1 11। তাহলে দেখেন এটা এটা কাটলে আমাদের কত হচ্ছে? 20টা হচ্ছে। এই পাশে 20টা হচ্ছে, এই পাশে এটা এটা কাটলে কত হবে? 20টা হবে। দেখেন প্রত্যেকে সমানভাবে পাচ্ছে। আগে যে কয়টা করে পেত এখানেও ওই কয়টা করেই পাচ্ছে। তার মানে কি, খুব সহজে আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। ভালো করে খেয়াল করেন, আগে সে যে কয়টা পেত পরেও ওই কয়টা করেই পাচ্ছে। কথাটা ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম যে 200টা চকলেট আমরা যদি ভাগ করে দেই তাহলে প্রত্যেকে কি হচ্ছে? সমানভাবে পাচ্ছে।
তো তাদের মাঝে যদি একজন এসে আরো বেশি হয় তখন আমাদের আরো 20টা লাগবে। তার মানে কি, তাহলে 20টা আর 20টা মিষ্টি আনলে তাহলে সমান করে ভাগ করা যাবে। তার মানে এই পাশের রেজাল্ট আর এই পাশের রেজাল্ট সমান হবে, কারণ আগেও সমান করে ভাগ করে দেওয়া গেছে, পরেও সমান করে ভাগ করে দেওয়া যাবে। তার মানে কি, এটাই হচ্ছে আমাদের উত্তর। আমরা 103 নম্বর অঙ্কটা দেখব। এখানে বলছে 20 জন বাচ্চার মধ্যে কিছু সংখ্যক চকোলেট সমান করে ভাগ করে বিতরণ করা হলো। বাচ্চা হচ্ছে কতজন? 20 জন। ঠিক আছে, এদের মাঝে দেখা যদি আর একটি চকলেট বেশি থাকতো এবং একজন বাচ্চা বেশি হতো, ঠিক আছে, তবে প্রত্যেক বাচ্চা একটি করে চকলেট কম পেত। দেখেন এখন এখানে যে তথ্যটা বলা হচ্ছে যে এখানে কিছু সংখ্যক চকলেট সমানভাবে ভাগ করে দিয়েছেন, কত সংখ্যক সেটা আপনি জানেন না। এখন বলা হচ্ছে যদি আর একটি চকলেট বেশি থাকতো, আপনি যদি ধরেন চকলেট সংখ্যা x হয়, এটা যদি 20 জনের মাঝে ভাগ করে দেন তাহলে এত করে পেয়েছে। কিন্তু প্রশ্ন বলা হচ্ছে যদি আর একটি চকলেট বেশি থাকতো, x না থেকে যদি x+1 থাকতো এবং একজন বাচ্চাও যদি বেশি থাকতো, অর্থাৎ 20 জন না থেকে যদি আমার কি থাকতো 21 জন থাকতো, তাহলে কি হতো? তারা বলছে যে তবে প্রত্যেক বাচ্চা একটু করে চকলেট কম পেত, অর্থাৎ এই শর্তে গিয়ে এই আগের তুলনায় কম পেত। তার মানে এটা সমান সমান 1, অর্থাৎ যা চকলেট ছিল সেটা 20 জনের মাঝে ভাগ করে দিতে পারবেন। কিন্তু বলা হচ্ছে যদি চকলেট একটা বেশি নেই এবং যদি আমার একজন লোকও যদি বেশি হয়, তাই কিনা, তাহলে আমার দেখা যাচ্ছে এখানে যদি আমার একজন শিশুও বেশি হয় তাহলে পূর্বের তুলনায় একটা করে চকলেট কম পাবে। আপনি এটি সমাধান করলে পেয়ে যাবেন, কিন্তু আপনি পরীক্ষার হলে এত বিস্তারিত সমাধান করার সময় কোথায়? আপনি প্রথমত অপশন টেস্ট করেন। অপশন টেস্ট কিভাবে করবেন? এখানে অপশন টেস্টে 440 আছে, 420 আছে, 420কে বসান। 420কে যদি বসান তাহলে কাটাকাটি যদি করেন তাহলে এখানে হচ্ছে কত? 21। তাহলে এখানে হবে 421 আর এটা হচ্ছে 21। তাহলে 21 দুগুণে 42, তাহলে 2 আমার একের ভিতর যাচ্ছে না, 0.05 দুগুণে। তার মানে দেখেন এটার রেজাল্টটা মিলতেছে না, কারণ বলছে একটা থেকে আরেকটা 1 পার্থক্য হবে, এদের মাঝে পার্থক্য হবে কত? 1 পার্থক্য হবে 1, কিন্তু এটিতে এটা মিলতেছে না, তার মানে এটা বাদ। আমরা সঠিকটা আপনারা এভাবে টেস্ট করে দেখবেন, আমি সরাসরি সঠিকটা নিয়ে একটু বুঝিয়ে দিচ্ছি, যেহেতু আপনাকে টেস্ট করতেই হবে। এখানে 440 যদি নেন দেখেন কি হয়, 440, তাহলে এটা কাটলে এখানে হচ্ছে কত? 22, তাই কিনা? আর যদি 440 না হয় 441 হয় এবং এখানে দেখা যায় 20 না হয়ে যদি 21 হয়, তাহলে 21 দুগুণে কত? 42, থাকে 2, 21, তাহলে 21-এ 21। দেখেন এখানে পেতো প্রত্যেকে 22টা করে, এখানে পাবে 21টা করে। দেখেন পার্থক্য 1 কিনা? তাহলে এটি হচ্ছে মূলত আমাদের অঙ্ক। অঙ্ক হচ্ছে এমন একটা বিষয় আপনি কত সহজভাবে একে নিয়ে চিন্তা করতে পারেন। যত সহজভাবে চিন্তা করতে পারবেন আপনি তত সহজেই অঙ্কগুলো করতে সক্ষম হবে। তাহলে আশা করি 103 পর্যন্ত আপনারা পারবেন। এবং আমার এখানে একটু সিরিয়াল ব্রেক হয়েছে এই অধ্যায় করাতে গিয়ে, আপনারা ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখে দেখে সম্পূর্ণ অধ্যায়টা কমপ্লিট করবেন। ঠিক আছে, ওকে। আমরা নানা রকম গণিত থেকে এখন অঙ্ক করব। 160 নম্বর অঙ্ক। এখানে যে অঙ্কে বলা হচ্ছে একটি ক্রিকেট দলে যতজন স্ট্যাম্পড আউট হলো, অর্থাৎ আমি একটু প্রয়োজনীয় তথ্যগুলি লিখি যাতে আপনারা বুঝতে পারেন যে যতজন স্ট্যাম্প আউট হলো তার 1.5 গুণ, অর্থাৎ এর চেয়ে 1.5 গুণ মূলত কট আউট হয়। অর্থাৎ স্টেম আউট যতজন হয় তার চেয়ে 1.5 গুণ কট আউট হয়। তারপর বলা হচ্ছে এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হয়। যে মোট যে উইকেট আছে, উইকেটের অর্ধেক কি হয়? আমাদের বোল্ড আউট হয়।
ঠিক আছে, এই হচ্ছে মূলত তথ্য। প্রথমত হচ্ছে যে স্টেম আউট যত হয় তার 1.5 গুণ কি হয়, কট আউট হয়। আবার মোট যত উইকেট আছে তার অর্ধেক বোল্ড আউট হয়। অঙ্কটা আসলে খুব একটা জটিল অঙ্ক না, এখানে আপনার ক্রিকেটের সিম্পল একটু বেসিক থাকলে আপনাদের এই অঙ্কগুলো হয়ে যাবে। কেমন? যেমন একটা টিমে মোট 11 জন সদস্য থাকে, যদি 11 জন সদস্যের ভিতর আসলে সর্বোচ্চ আউট করা যায় কয়জন? 10 জনকে। তাহলে এখানে 10 জনকে যদি আউট করা যায়, আমাকে এখানে বলা হচ্ছে মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হয়। তাহলে মোট উইকেটের অর্ধেক যদি আমার বোল্ড আউট হয়, তাহলে নিশ্চিতভাবেই এখানে 5 জন বোল্ড আউট হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমার কি মেইনলি বেসিক কনসেপ্ট। তাহলে আমার যদি 5 জন এখানে বোল্ড আউট হয়, এই 5 জন বাদে আর থাকে কয়জন? 5 জন বাদে আমার থাকে আর মাত্র 5 জন, যেহেতু 5 জনই আমার বোল্ড আউট হয়ে গেছে। তাহলে খেয়াল করে দেখেন, আমি অঙ্কটা করি তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে মোট 10 জন, মোট উইকেট 11 জন, এদের মাঝে বোল্ড আউট হবে কতজন? 5 জন, 10 জন। তাহলে এদের অর্ধেক যদি আমার বোল্ড আউট হয়, তাহলে 5 জন মূলত বোল্ড আউট হয়েছে। তাহলে এর ভিতর স্টেম আউট এবং কট আউট মিলে আমার টোটাল আছে কয়জন? 5 জন। অর্থাৎ বাকি 5 জন স্টেম আউট এবং কট আউট হয়। এখন এদের ভিতর বলা হচ্ছে যে স্টেম আউট যতজন হয়, কট আউট তার চেয়ে 1.5 গুণ বেশি হয়। 1.5 গুণ মানে কি 3/2, এতজন বেশি হয়। তাহলে আমি যদি ধরে নেই যে এখানে স্টেম আউট হচ্ছে x, তাহলে কট আউট কত হবে? 3/2 ইন্টু এক্স সমান সমান কত হবে? 3x/2। ঠিক আছে, তাহলে এই যে x আমার স্টেম আউট হলো আর কট আউট হলো 3x/2, তাহলে এই দুটো মিলে হয়েছে 5 জন। তাহলে শর্ত মতে আমার কত হচ্ছে দেখেন, শর্ত মতে হচ্ছে x প্লাস 3x/2, এটা সমান হচ্ছে কয়জন? 5 জন। ঠিক আছে, একটু খেয়াল করে দেখেন, এই জায়গায় আমি 2 যদি দিই, 2x প্লাস 3x সমান 5। ঠিক আছে, তাহলে এই জায়গায় 5x সমান সমান হচ্ছে আমার কত? 10। সুতরাং x এর মান আসতে কত? 2। এখন এই অঙ্কে আমার কাছে জানতে চাওয়া হয়েছে কতজন কট আউট হলো। তাহলে কট আউট হয়েছে আমার এটা, তাই না? এটা যদি হয় তাহলে আমাদের এখানে আমরা x এর মানটা বসিয়ে দিলেই হবে 3x/2। তাহলে 3/2 সমান সমান 2, এটা কাটা দিলে কয়জন? 3 জন। তার মানে আমাদের উত্তর হচ্ছে কত? 3 জন। ঠিক আছে, তাহলে পুরো অঙ্কটা আমি আবার একটু রিভিউ করি। শুরুতেই তারা একটা তথ্য দিয়েছে যে একটি ক্রিকেট দলে যতজন স্টেম আউট হয় আর তার সাথে 1.5 গুণ কট আউট হয়। পরে গিয়ে বলছে মোট যে উইকেট যত হয় তার অর্ধেক কে বোল্ড আউট হয়। তাহলে আমাদের 11 জনে আউট হবে 10 জন, তাহলে অর্ধেক আউট হওয়া মানে আমার 5 জন আউট হবে কে বোল্ড আউট। তাহলে বাকি 5 জন স্টেম আউট এবং কট আউট মিলে হয়েছে 5 জন। ঠিক আছে, তাহলে বলা হচ্ছে এটার 1.5 গুণ এটা। তাহলে এটা যদি x হয়, তাহলে এটা 1.5 গুণ মানে কি 3 এর অর্ধেকই তো 1.5। তাহলে এই পরিমাণ কট আউট হয়। তাহলে এটা আর এটা যোগ করলে আমাদের 5 জন হয়। তাহলে সেখানে আমরা যদি হিসাব করি তাহলে x এর মান পাবো। তাহলে x এর মান আমরা যদি চাচ্ছে কতজন কট আউট হয়েছে, কট আউট হয়েছে 3x/2, তাহলে এখানে x এর মান বসিয়ে দেন, তাহলে উত্তর পাবেন কত? 3 জন। এটি হচ্ছে আমার অঙ্ক, খুবই সহজ অঙ্ক, আশা করি বুঝতে পেরেছেন। 161 নম্বর অঙ্কটা দেখুন, এখানে বলা হচ্ছে একটি সঠিক উত্তরের জন্য, অর্থাৎ একটা প্রশ্ন যখন সঠিক উত্তর করবেন, এই সঠিক উত্তরের জন্য আপনাকে 2 নম্বর দেয়া হবে। কত নম্বর দেয়া হবে? 2 নম্বর দেয়া হবে। আবার ভুল উত্তরের জন্য আপনাকে 1 নম্বর কাটা হবে। 1 নম্বর কি করবে? কাটবে, এটা কাটবে, 1 নম্বর কাটবে, আবার এত নম্বর পাওয়া যাবে। কথাটা ক্লিয়ার?
এখন বলা হচ্ছে মোট 60টি প্রশ্নের, অর্থাৎ প্রশ্ন হচ্ছে মোট 60টি। মোট প্রশ্ন কয়টা? আমাদের 60টা। বলা হচ্ছে এই মোট 60টি প্রশ্নের প্রতিটি উত্তর করলেন, 60টি দাগালেন। তাহলে কোনো ছাত্র এই 60টা দাগিয়ে তার প্রাপ্ত নাম্বার হচ্ছে মূলত 39। ঠিক আছে, এটা হচ্ছে তার প্রাপ্ত নাম্বার। এখন বলা হচ্ছে সে কতটি সঠিক উত্তর দিয়েছিল, অর্থাৎ এখানে আপনাকে বের করতে হবে সঠিক উত্তর কতটি দিয়েছিল। ঠিক আছে, অর্থাৎ আপনার টার্গেটটা হচ্ছে সঠিক উত্তর বের করা, যে মোট কতগুলো সঠিক উত্তর আলটিমেট দিয়েছিল। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা কিভাবে করবেন? এখন আপনাকে প্রথমত দেখতে হবে মোট প্রশ্ন কয়টা ছিল? 60টা। এটা হচ্ছে মোট প্রশ্ন। তাহলে মোট প্রশ্ন যদি 60টা থাকে, আমি যদি মানে এখানে স্বাভাবিকভাবে মানে ক্যালকুলেশনটা করি যে এখানে সঠিক এবং ভুল উত্তর দুটো কনসেপ্ট, তাই কিনা? আমাকে প্রথমত কি করে নিতে হবে? আমি ধরে নিলাম যে সঠিক উত্তর সে, যেহেতু প্রশ্নে চেয়েছে সঠিক উত্তর কত, আমি সঠিক উত্তরটাকে ধরে নিলাম যে সঠিক উত্তর সে এক্সটা দিল। তাহলে একই সাথে এখানে ভুল উত্তর কয়টা দিয়েছে এটা বের হবে। তাহলে ভুল উত্তর হবে টোটাল প্রশ্ন কয়টা? 60টা। টোটাল প্রশ্ন কয়টা? 60টা। তাহলে 60 থেকে এক্স বাদ দিলে বাকিগুলো ভুল। তাহলে এখন যে জিনিসটা বলা হচ্ছে, সঠিক উত্তর যখন দিয়েছে তখন সে 2 নম্বর করে পেয়েছে, তাই কিনা? তাহলে সঠিক উত্তর যখন দিয়েছে, তাহলে এই সঠিক উত্তরে তার প্রাপ্ত নাম্বার কত, এই জায়গায় তার প্রাপ্ত নাম্বার কত? ঠিক আছে, সেটা কত হবে? তাহলে সঠিক উত্তর যেহেতু সে এক্সটা দিয়েছে, প্রতিটার জন্য সে 2 নম্বর করে পাবে, তাহলে 2 × x। তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে তার ভুল উত্তর কত হবে? ভুল উত্তরের ক্ষেত্রে সে 1 নম্বর কাটা যাবে, তাই কিনা? তাহলে সে ভুল করেছে মূলত কত? 1 দিয়ে গুণ করলে এটাই হবে, এটা হচ্ছে তার ভুল। এখন মোট যত নাম্বার পেয়েছে সেখান থেকে যদি ভালো করে খেয়াল করেন, আপনি মোট নাম্বার, প্রাপ্ত নাম্বার এত সঠিক উত্তরের জন্য, তাহলে ভুল উত্তরের জন্য যেটা পেয়েছেন কাটা যাবে, মানে ভুলের জন্য যত আসছে তত কাটা যাবে। কোথা থেকে? সঠিক থেকে। ঠিক আছে, তাহলে এটা থেকে যদি এটা বাদ দেন, তারা আপনি মার্কস পাবেন কত? 39। মার্কস হবে কত? 39। অর্থাৎ তাহলে এটি হচ্ছে আপনার শর্ত মতে। তাহলে এটি যদি আপনি শর্ত মতে চিন্তা করেন, তাহলে দেখেন তো কি দাঁড়াচ্ছে? 2x - 60 + x = 39। তাহলে এই জায়গায় আপনি যদি এটা ওপাশে নেন, তাহলে 3x, ওটা ওপাশে নিলে 39, 60 হচ্ছে 99। তাহলে x এর মান আসবে 3 দিয়ে কাটলে 3 × 13 = 33, 99। দেখেন, অর্থাৎ আপনি সঠিক উত্তর করেছেন, সঠিক নাম্বার মানে মোট সঠিক উত্তরের নাম্বার পেয়েছেন কত? সঠিক উত্তর করেছেন কত? আপনি এক্সটি, অর্থাৎ 33টা। এখন তাহলে টোটাল বিষয়টা আমি আরও একবার রিপিট করে নিই। এখানে মেইনলি বলা হচ্ছে যে একটা পরীক্ষায় সঠিক উত্তর দিলে 2 নাম্বার পাওয়া যাবে, ভুল উত্তর করলে আবার 1 নাম্বারটা কাটা যাবে। এখন মোট প্রশ্ন ছিল 60টা, আপনি নাম্বার পেয়েছেন 39টা। প্রশ্ন করা হচ্ছে তাহলে আপনি সঠিক উত্তর কয়টা করেছিলেন? মানে আমাদের এখানে যে বিষয়টা মাথায় রাখতে হবে, সঠিক উত্তর যা করেছেন তাই কিন্তু আপনি নাম্বার পাবেন না। কেন পাবেন না? কারণ যা ভুল হয়েছে সেটা তো আগে বাদ দিতে হবে। তার মানে আমরা ধরে নিলাম সঠিক উত্তর আমরা x সংখ্যক প্রশ্ন সঠিক করেছিলাম, তাহলে ভুল 60টার ভিতর x বাদ দিলে তাহলে ভুল করেছিলাম বাকিগুলো। এখন এই বাকিগুলোর ক্ষেত্রে এখন এই সঠিকের নাম্বার বের করতে হবে, ভুলের নাম্বারটা বের করতে হবে। এখন সঠিকের নাম্বার প্রত্যেকটার জন্য 2 নাম্বার করে, এই কারণে এটা সঠিক মোট নাম্বার এত পেলাম, এত পাইনি সঠিকের জন্য এত নাম্বার, আর ভুলের জন্য আমার 1 নাম্বার করে, তাহলে একের সাথে এটা গুণ করলে এটাই আসবে, তাই কিনা? এবার সঠিকের জন্য যত নাম্বার আসছে, ভুলের জন্য যত নাম্বার আসছে, সঠিক থেকে ভুলটা যদি বাদ দিই তাহলে সেটাই হচ্ছে আমার প্রাপ্ত নাম্বার কত? 39। এবার আমি এখান থেকে x এর মান বের করলাম,
আমার এক্স এর মান আসলো 33, অর্থাৎ আমি সঠিক উত্তর করেছিলাম কয়টা? 33টা। এটাই হচ্ছে আমাদের উত্তর। অঙ্ক খুব একটা জটিল না, একটু চিন্তা করবেন, দেখবেন যে খুব সহজেই পেরে যাচ্ছেন। 163 নম্বর অঙ্কটা, 163 নম্বর অঙ্ক। 163 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? বলা হচ্ছে একটি সিনেমা হলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর আসন মিলিয়ে 500 আসন আছে। আপনি যদি প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর আসন হিসাব করেন তাহলে এটা মিলিয়ে মোট 500টা আসন আছে। ঠিক আছে, কয়টা আসন? 500টি আসন আছে। বলা হচ্ছে প্রথম শ্রেণীর একটি টিকিটের দাম, অর্থাৎ এখানে একটা টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা। ঠিক আছে, দ্বিতীয় শ্রেণীর একটি টিকিটের দাম হচ্ছে 18 টাকা। ওকে, এখন এই জায়গায় সবগুলো টিকিটের বিক্রয় মূল্য, অর্থাৎ সব টিকিট বিক্রি করার পর আমার বিক্রয় মূল্য, এটা সম্পূর্ণ বিক্রি করার পর বিক্রয় মূল্য এরা দাবি করতেছে কত? 10,500 টাকা। অর্থাৎ 500 টিকিট বিক্রি করলে করবে কত? 10,500 টাকা। তাহলে দ্বিতীয় শ্রেণীর আসন সংখ্যা কত? এই দ্বিতীয় শ্রেণীর আসন সংখ্যা জানতে চেয়েছে যে দ্বিতীয় শ্রেণীতে তাহলে কতজন আসন সংখ্যা ছিল। এখন আমাদের কথা হচ্ছে টিকিট হচ্ছে 500, তাহলে প্রথম শ্রেণীর টিকিটটাকে যদি আমরা ধরে নেই যে এটা এক সংখ্যক, তাই কিনা? আমাকে তো একটা ধরেই নিতে হবে, এটা কত? এক সংখ্যক হচ্ছে প্রথম শ্রেণী। তাহলে দ্বিতীয় শ্রেণীর কত হবে? 500 মাইনাস এক্স বাদ দিলে এটা হচ্ছে আমার দ্বিতীয় শ্রেণীর এত সংখ্যক হবে। তাহলে লাভটা হচ্ছে কি? লাভটা হচ্ছে এক সংখ্যক টিকিট আমার প্রতিটা বিক্রি হয়েছে 30 টাকা করে। তাহলে এখানে আমার মূল্যটা কত আসতেছে? এখানে দাম যদি আমি বের করি তাহলে প্রথম শ্রেণীর টিকিটের দাম আসতেছে 30x, কারণ প্রতিটা টিকিটের দাম 30 টাকা এবং মোট টিকিট x। তাহলে আমার এটার টিকিটের দাম আসতেছে কত? 18,500 মাইনাস x, এত টাকা। ঠিক আছে, মজার ব্যাপার হচ্ছে এই প্রথম শ্রেণীর টিকিট যত বিক্রি করেছি, দ্বিতীয় শ্রেণীর টিকিট যত বিক্রি করেছি, এটার সমান হচ্ছে আমার কত? 10,500 টাকা। এটাই তো বলা হচ্ছে অঙ্কে, যে টোটাল 500 টিকিট আমি বিক্রি করছি মূলত 10,500 টাকা। তাহলে আমরা এবার যদি এটাকে হিসাব করি শর্ত মতে নিয়ে, যে আমি যদি এটাকে শর্ত মতে হিসাব করি তাহলে আমার কি আসতেছে? 30x আসতেছে, তারপর 18, এখানে দুটো শূন্য, 5 8 40 শূন্য, 5 কে 5 আর 4 9, এখানে হচ্ছে 18x। তাহলে 10,000 এখানে কত? 500। তাই যদি হয় দেখেন এটাকে ওপাশে নিয়ে যাব, আর 30 থেকে 18 চলে গেলে 12x, আর 9,000 ওপাশে গেলে বিয়োগ হবে, তাহলে 10,500 থেকে 9,000 চলে গেলে 1500, 1,500। এবার দেখেন আমরা এখানে যদি হিসাব করি x সমান সমান কত আসতেছে? 1500কে ভাগ দিবেন 12 দিয়ে, 12 দিয়ে 1500কে ভাগ দেবেন। আমরা যদি এবার কাটাকাটি করি তাহলে 12কে 12 থাকে 3, তাহলে 12 দুগুণে 24, তাই কিনা? তাহলে 24 যদি হয় তাহলে এখানে কত থাকে? 24 যদি হয় তাহলে 60, 5 12 60। তাহলে x এর মান হচ্ছে 60, অর্থাৎ প্রথম শ্রেণীর টিকিট ছিল 125টা, তাহলে দ্বিতীয় শ্রেণীর টিকিট জানতে চাওয়া হয়েছে। তাহলে দ্বিতীয় শ্রেণীর টিকিট ছিল মূলত 500 মাইনাস কত? x, তাহলে সমান সমান 500 মাইনাস 125, তার মানে হচ্ছে কত? আমার 375টা টিকিট ছিল দ্বিতীয় শ্রেণীর। এই হচ্ছে মূলত আমাদের অঙ্কটা। এখন অঙ্কটা প্রাথমিক অবস্থায় একটু জটিল মনে হলেও কিন্তু অঙ্কটা জটিল না। আমি ব্যাপারটা আবার একবার রিভিউ করে দিচ্ছি। বলা হচ্ছে একটা সিনেমা হলে 2 শ্রেণীর টিকিট আছে, একটা হচ্ছে প্রথম শ্রেণী আর একটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী। এই দুটো মিলে মোট আমার টিকিট হচ্ছে কয়টা? 500টা। এখন বলা হচ্ছে প্রথম শ্রেণীর টিকিটটার মূল্য হচ্ছে আমার কত? প্রত্যেকটা 30 টাকা করে, আর দ্বিতীয় শ্রেণীর টিকিটটার মূল্য হচ্ছে আমার প্রত্যেকটা কত? 18 টাকা করে। এখন এই 2 শ্রেণীর টিকিট 500 টিকিট বিক্রি করে আমাদের ইনকাম হচ্ছে 10,500।
এখন আপনার কাছে জানতে চাওয়া হয়েছে তাহলে দ্বিতীয় শ্রেণীর টিকিট কয়টা বিক্রি হয়েছিল। তো এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের তথ্য দেওয়া আছে মোট বিক্রি করছে 10,500। তাহলে আমরা কি করে নেব, আমরা ধরে নিব যেহেতু জানতে চাওয়া হয়েছে দ্বিতীয় শ্রেণীর টিকিট কয়টি, তাহলে আমরা ধরে নিলাম প্রথম শ্রেণী যদি x সংখ্যক হয় তাহলে দ্বিতীয় শ্রেণী কত হবে 50 - x, তাই কিনা। এখন এটা প্রত্যেকটা এখানে মোট যতগুলো টিকিট আছে প্রত্যেকটা 30 টাকা করে বিক্রি করছে। তাহলে এখানে এই প্রথম শ্রেণীর টিকিটের দাম 30x মোট, আর দ্বিতীয় শ্রেণী প্রত্যেকটা বিক্রি করছে 18 টাকা করে। তাহলে এখানে টিকিট সংখ্যা এত, এটা দ্বারা এটা গুণ করলে তৃতীয় শ্রেণী মোট এত টাকা বিক্রি করছে। তাহলে আমাদের তো বলা হচ্ছে এই দুটো বিক্রির মোট টাকা হচ্ছে 10,500। এই কারণে আমরা 10,500 এটা প্লাস এটা সমান লিখলাম। তারপর শর্ত মতে গিয়ে আমরা x এর মান বের করলাম কত 125। 125 হচ্ছে আমার প্রথম শ্রেণীর টিকিটের মূল্য, কিন্তু আমার জানতে চেয়েছে দ্বিতীয় শ্রেণীর টিকিটের মূল্য কত, এতটি মূল্য না, সরি, দ্বিতীয় শ্রেণীর টিকিটের সংখ্যা। তাহলে 500 থেকে x এর মান বসিয়ে বাদ দিলাম, সেটা হচ্ছে 375টি। এটি হচ্ছে আমাদের অঙ্ক। 164 নম্বর অঙ্কটা দেখেন। 164 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে যে 2 ঘন্টার একটি পরীক্ষা, অর্থাৎ একটা পরীক্ষা টোটাল হচ্ছে আমাদের কত ঘন্টা, 2 ঘন্টা। একটি ভর্তি পরীক্ষায় 50টা গণিত প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন হচ্ছে গণিতের প্রশ্ন হচ্ছে টোটাল 50টা, আবার বাংলার টোটাল প্রশ্ন হচ্ছে আমার 50টা, ঠিক আছে। এখন বলা হচ্ছে একজন পরীক্ষার্থী সবগুলো প্রশ্নের উত্তর দিল, এটাও দিল এটাও দিল, ওকে। তো যখন সে উত্তর দেয় তখন একটি গণিত প্রশ্নের উত্তর দিতে সে সময় নিয়েছে, মূলত যে সময়টা নিয়েছে বাংলা প্রশ্নের উত্তর দিতে তার 1/3 সময় কম নিয়েছে। অর্থাৎ এটা যদি x টাইম এত সময় নেয়, বাংলা নিয়েছে এর 1/3, তার মানে x/3, তাই কিনা। সবচেয়ে ভালো হয় আমাদের এইভাবে ভগ্নাংশ আসলে আমরা এটা ধরে নিতে পারি যে এখানে 3 গুণ সময় লাগছে, এখানে x গুণ, ঠিক আছে। কারণ গণিতে যা সময় লাগছে তার 3 ভাগের সময় কার লাগছে, বাংলার। তাহলে আমি এটা ধরে নিলাম, ঠিক আছে, গণিতে সময় লাগছে 3x প্রত্যেকটা জায়গাতে, এটা লাগছে এত, ঠিক আছে, ওকে। এখন বলা হচ্ছে গণিত প্রশ্নের উত্তর দিতে সে মোট কত মিনিট ব্যয় করেছিল। এটা কিন্তু আমার সময়, যে গণিত প্রশ্নের উত্তর করতে যে সময় নিয়েছে বাংলা প্রশ্নের উত্তর করতে তার 3 ভাগের 1 নিয়েছে। আপনি এভাবেও চিন্তা করতে পারেন যে গণিত যদি x নেয় তাহলে বাংলা নিয়েছে কত, x/3, এভাবে চিন্তা করতে পারেন। আবার যেহেতু আমাদের যদি এটাই 3x আমি ধরে নিই, নিচেরটা 3x ধরে নেই, যে গণিত 3x নিয়েছে, তাহলে তার 3 ভাগের 1 ভাগ কত, x হচ্ছে বাংলা নিয়েছে। এটা টেকনিকটা হচ্ছে x/3 থাকলে নিচেরটা নেবেন যেটা বলা হচ্ছে সেটা 3x, পরেরটা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে x, তাহলে একই কথা। এটা আর এটা ধরা যে কথা, এটা একই কথা। প্রয়োজনে আবার একটু ভিডিওটা দেখে নেবেন, ওকে। তাহলে আমরা ধরে নিলাম তার এত সময় লাগছে গণিতে উত্তর করতে, এত সময় লাগছে তার প্রত্যেকটা প্রশ্নে বাংলায় উত্তর করতে। এখন আমাদের যেটা বলছে যে গণিতের উত্তর করতে সে কত সময় ব্যয় করেছিল। আমাদের কিন্তু টোটাল সময় ছিল 2 ঘন্টা, মানে 120 মিনিট, ঠিক আছে, 120 মিনিট। এখন 120 মিনিটের ভিতর এখানে আমার 3x প্লাস x, মোট সময় কিন্তু দুটো মিলে বাংলা ইংরেজি মিলে আমার সময় লেগেছে এত, অর্থাৎ 120 মিনিট সময় লাগছে। কারণ সে এখানে কি 3x টাইম দিয়েছে গণিতের ক্ষেত্রে এবং বাংলার ক্ষেত্রে দিয়েছে কি x, তাহলে তার মোট সময় লাগছে কত, এত। কথাটা বুঝতে পারছেন কিনা। কারণ টোটাল প্রশ্নের ক্ষেত্রেও একই কথা, এখানে 50টা প্রশ্ন, এখানেও 50টা, সেম। তার মানে এটা টোটাল হিসাব করলেও এটা 3 গুণ সময় লাগছে, এখানেও 3 ভাগের 1 ভাগ সময় লাগছে। তার মানে আমি শুধু এইটুকু নিয়েও যদি করি তাহলেও আমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে কত, 4x সমান 120, সুতরাং x সমান আসবে 120/4, অর্থাৎ 30 মিনিট সময় লাগছে আমার কে, x এর ক্ষেত্রে, অর্থাৎ বাংলার ক্ষেত্রে সময় লাগছে 30 মিনিট।
তাহলে আমাদের চেয়েছে গণিতের ক্ষেত্রে সময় কত লাগছে, তাহলে গণিতের ক্ষেত্রে সময় 3x সমান সমান 3 × 30 অর্থাৎ 90 মিনিট সময় লাগছে। কত লাগছে? 90 মিনিট সময় লাগছে। আমি সম্পূর্ণ অঙ্কটা আরও একবার একটু রিপিট করে দিচ্ছি। সেটা হচ্ছে যে একটা পরীক্ষার মোট সময় ছিল আমার 2 ঘন্টা, সেখানে 2 ঘন্টা মানে 120 মিনিট আমরা ভাঙিয়ে নিয়েছি, তাই না? ওকে, সেখানে প্রশ্ন গণিতের ছিল 50টা, বাংলায় ছিল 50টা, অর্থাৎ সমান সমান ছিল, রাইট? ওকে, এখন শর্তটা হচ্ছে গণিতে তিনি যখন একটা প্রশ্ন করতে 3x সময় নেন, বাংলার তার 3 ভাগের 1 ভাগ সময় নেন, অর্থাৎ 1 সময়। ঠিক আছে, তাহলে এই জায়গায় আমরা দেখতেছি মোট সময় লাগছে 120। আমরা আরেকভাবে করতে পারতাম, সেটা হচ্ছে যে 50টা দিয়ে এভাবে করতে পারতাম, 50 ইন্টু আমার 3x, তার মানে 150x, এটা হচ্ছে গণিতের সময় লাগছে। বাংলার ক্ষেত্রে বলতে পারতাম কত, 50 ইন্টু x, এটা সময় লাগছে। তাহলে আমি 150x যোগ 50x সমান সমান 120 আমি লিখতে পারতাম। তাতে মানে দেখুন অঙ্কের এভাবে সমাধানটা আসতো না, একটু জটিল হয়ে যেত। কথা বুঝতে পারছেন কিনা? এখন একটু খেয়াল করে দেখেন, আমরা এই জায়গাতে আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, যেহেতু প্রশ্ন সংখ্যা সেম, তার মানে এই সময় এটা আনুপাতিক হারে তো ঠিকই বাড়বে। এই কারণে আমরা বললাম যে ঠিক আছে, এই সময়টা 3x + x, মোট সময় লাগছে কি 4x এত গুণ, আর এখানে সময় হচ্ছে 120 মিনিট, তার মানে x সমান সমান 30 মিনিট। আমাদের যদিও বইতে অঙ্কটা আরও একটু জটিলভাবে সমাধান করা, ওটা আপনারা একটু দেখে নিতে পারেন। ঠিক আছে, ওটা দেখে নিতে পারেন, অঙ্কটা একদম সেমভাবেই হয়ে যাবে। তবে আমি এখন যেভাবে করলাম এটা বেশ সহজ। কথা বুঝতে পারছেন কিনা একটু ভালো করে খেয়াল করেন, আমি যেভাবে অঙ্কটা এখন সমাধান করছি এটা তুলনামূলকভাবে বেশ সহজ। আপনারা চাইলে ওইভাবেও আমি দেখাই দিতে পারি, কিন্তু সেক্ষেত্রে অঙ্কটা অহেতুক একটু জটিল হবে। যেমন 50টা প্রশ্ন হিসাবে সে 50 ইন্টু 3x সমান সমান সে 150x সময় নিয়েছে। আবার বাংলার ক্ষেত্রে সে সময় নিয়েছে 50টা x গুণ করলে তাহলে 50x, তাই না? তাহলে 150x + 50x সমান সমান কত, 120। তাহলে এখানে হবে আমার 200x সমান সমান 120। তাহলে এখানে যদি আমি হিসাব করি x সমান সমান 120/200, তাহলে এটা কাটাকাটি করলে 0, এখানে যদি কাটাকাটি করি 6, 10, আবার যদি কাটাকাটি 3, 5, তার মানে x এর মান হচ্ছে 3/5। ঠিক আছে, এখন গণিতেরটা চেয়েছে, তাহলে গণিতের ক্ষেত্রে আমার এখানে দেওয়া আছে কত, 150। কত দেওয়া আছে, 150। তা 150x, এবার x এর মানটা বসালে হবে 150, এখানে x এর মান কত, 3/5, তাহলে 5 হলে 3 3 এখানে 30 হবে, তাই না? তাহলে 3 30 কত, 90। আপনি এভাবেও করতে পারেন, কিন্তু আমার কথা হচ্ছে যেহেতু প্রশ্ন সংখ্যা সমান, তাহলে এটা বাড়লেও তো গণিত হারে বাড়বে, আর যদি না বাড়ায় তাহলে এটাকে আমার ধরে নিতে সমস্যা নেই। এই কারণে আমি জাস্ট এটা ধরে করলাম, অঙ্কটা আমার জন্য বেশ সহজ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। 165 নম্বর অঙ্কটা দেখেন, এখানে বলা হচ্ছে x - 2/x - 1 + 1/x - 1, এটা মাইনাস এটা সমান 2। এখানে এর সমাধান সেটটা আমাকে বের করতে হবে। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে কি দাঁড়াচ্ছে, x - 1 লসাগু, তাহলে x - 2, এটা লসাগু হচ্ছে 1, এটাকে ওপাশে যদি নেই তাহলে 2 হচ্ছে। তাহলে স্বাভাবিকভাবে দেখেন এখানে x - 1, এখানে x - 1, এখানে 2। ঠিক আছে, এটা যদি কাটি তাহলে 1 হবে, এপাশে 2 হচ্ছে। তার মানে আমাদের এই সমীকরণে আমাদেরকে সঠিক উত্তর নেই। যেহেতু সঠিক উত্তর নেই, সঙ্গত কারণে লক্ষ্য করে দেখুন যে আমাদের নির্ণয়ের সমাধানটা একদম ফাঁকা সেট হবে। কারণ হচ্ছে এখানে কোনো মানই নাই যেটা সমান কে, আমরা এটা
প্রমাণ করতে পারি, কারণ 1 সমান তো 2 হওয়া কখনোই পসিবল না। এই কারণেই আমাদের সেট যেহেতু বলছে, সেট যখন না থাকে তখন আমরা ফাঁকা সেট দিয়ে হিসাব করি, অথবা আমরা এই সাইন দিয়েও হিসাব করি। তার মানে উত্তর হবে কি আমাদের ফাঁকা সেট। এটা আমাদের 43তম বিসিএসে আসছিল, ঠিক আছে। ওকে, এবার তাহলে সর্বশেষ অঙ্কটি হচ্ছে 166 নাম্বার। 166 নাম্বার অঙ্কটা আসলে আদতে এক ধরনের ক্যালকুলেশন, এটা আপনাকে একটু মাথায় রাখতে হবে যে এটা জাস্ট একটা ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনটা আপনি যদি ধরতে পারেন তাহলে ভালো, জাস্ট একটা ক্যালকুলেশন। চলুন আমি তবু একটু দেখি যে ক্যালকুলেশনটা কি। 166 নম্বর অঙ্কে এখানে বলা হচ্ছে একটি ব্যাংকে 510 টাকার চেক দিয়ে, মানে 510 টাকা, ঠিক আছে, 510 টাকার চেক দিয়ে 20 টাকার এবং 5 টাকার নোট প্রদানের জন্য অনুরোধ করা হলো। এটা একটা চেক দিল, বলা হলো যে 20 টাকার নোট দিতে হবে এবং 50 টাকার নোট দিতে হবে। এখন বলা হচ্ছে যে এটা কত প্রকারে তার অনুরোধটা রক্ষা করা সম্ভব, কত উপায়ে। এখন খেয়াল করে দেখেন, এটা একটা জটিল হিসাব না, যে 510 টাকাই দিতে হবে, এটা 20 টাকার নোট থাকতে হবে আর 50 টাকার নোট থাকতে হবে। আমরা যদি হিসাবটা করি, ধরেন স্বাভাবিকভাবে বলছি যে 50 টাকার নোট আপনি একটা দিলেন, তাহলে কত হলো? 50 টাকা হলো। আরও বাকি থাকলো কত? 50 টাকা এখানে বাদ দিলে আরও 460 টাকা। ধরেন আপনি 20 টাকার নোট দিলেন, এক্ষেত্রে কত, যদি হিসাব করেন তাহলে টোটাল 23টা নোট দিতে পারবেন। কয়টা? 23টা। অর্থাৎ 3 দুগুণে 6, 2 দুগুণে 4। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে এখানে কত হচ্ছে? 0, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 460 টাকা। তার মানে এই অবস্থায় আমি যদি এটা সাইডে লিখি তাহলে সুবিধা হবে। 50 টাকার একটা নোট দিলেন আর 20 টাকার নোট দিলেন 23টা, তাহলে এখানে হচ্ছে 460 সমান সমান কত? আমার 510 টাকা হলো। আমি আবারও বলছি, এটা যদি আপনি ক্যালকুলেশনে দক্ষ না থাকেন এটা কিন্তু আপনি পারবেন না। আমার কত হচ্ছে? 510 টাকা হচ্ছে। এবার দেখেন, আমি যদি এই জায়গায় আমি 3টা নোট দিই, কয়টা নোট দিই? 3টা নোট দিই 50 টাকার। এখন আপনি বলতে পারেন যে 2টো নোট দিলে হবে কিনা। না, 2টো নোট দিলে হবে না। এটা কেন হবে না আমি পরে বলতেছি। তাহলে এই জায়গায় আমি যদি এখানে 2টো নোট বাড়াই, তাই কিনা, তাহলে 100 বাড়ালাম, 2টো নোটে কি 100 বাড়ালাম, তাহলে এখানে 100 আমার কমাতে হবে। 100 কমাতে গেলে 5টা নোট কমাতে হবে। তার মানে তখন 20 টাকার নোট দিতে হবে আমার কয়টা? 18টা। কারণ এখানে আমি 2টো নোট বাড়ানো মানে আমি 100 টাকা বাড়ালাম, তাহলে ও পাশে 100 টাকা কমাতে হবে। তাহলে 20 টাকার নোট যদি 100 টাকা কমায়, তাহলে আমার নোট কমাতে হবে কয়টা? 5টা কমাতে হবে। কয়টা কমাতে হবে? 5টা কমাতে হবে। আলটিমেট তাহলে এখানে আমার দাঁড়াচ্ছে 150, এবং এখানে কত দাঁড়াচ্ছে? যোগ 8 দুগুণে 16, 6, 2 1 0, তারপরে হচ্ছে কি 2 1 2, 3, ঠিক আছে। তাহলে এভাবেও আপনি 510 টাকা দিলেন, ঠিক আছে। এখন আবার যদি আপনি এখানে আরও 2টো বাড়ান 50 টাকার নোট, তাহলে এখানে আরও 5টা নোট কমাতে হবে। কারণ 100, 2টো নোট বাড়ানো মানে 100 বাড়ালেন, তাহলে এখানে আরও কমাতে গেলে কি 5টা নোট কমাতে গেলে 13টা হবে। আমি ধরে নিলাম এটাও 510। একইভাবে আপনি যদি এখানে আরও 2টো নোট বাড়ান তাহলে 7টা নোট হবে। কয়টা হবে? 7টা নোট হবে। তাহলে এখান থেকে আরও 20 টাকার নোট কয়টা? 8টা, 5টা কমাতে হবে। তাহলে এখানেও হবে 510। এবার যদি আপনি আরও 2টো 50 টাকার নোট বাড়ান তাহলে নোট হবে কয়টা? 9টা। তাহলে 20 টাকার নোট আপনাকে আরও 5টা কমাতে হবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আপনার এটাও হবে 510। কিন্তু আপনি যদি এটাকে দেখেন পরের ধাপে যেতে চান,
যে 50 টাকার নোট যদি 10টা করতে চান তাহলে এখানে কিন্তু 500 হয়ে যাচ্ছে, আর ও পাশে 20 টাকার নোট মিনিমাম একটা নিলেও হচ্ছে না, কারণ সেক্ষেত্রে আপনার হয়ে যাবে 520 টাকা। তার মানে এই শর্তটা সম্ভব না। তার মানে আপনি মোট কত উপায়ে পারলেন? 1 2 3 4 5, মোট 5 উপায়ে আপনি এই 510 টাকাকে চেকটাকে ভাঙিয়ে দিতে পারেন। অর্থাৎ আপনার মোট কয়টা উপায়? 5টা উপায়। আমি আবার একবার রিভিউ করে দিচ্ছি। আপনার ধরেন ব্যাংকে জব করেন, আপনাকে এক ব্যক্তি এসে 510 টাকা দিয়ে বলল যে আমাকে নোট বাঙ্গায় দেবেন, 20 টাকার নোট দিতে হবে আর 50 টাকা। এখন আপনাকে জিজ্ঞেস করা হলো যে এটা কত উপায়ে দেওয়া সম্ভব, যে এই দুটো নোটের ভিতর দিয়ে। তো আমি বড়টা আগে কেন নিয়েছি, এর কারণটা হচ্ছে তাহলে হিসাব করতে সুবিধা হবে। তো আমি 50-এর নোট দিলাম একটা, 20 টাকার নোট দিলাম 23টা, এতে করে আমার 510 টাকা হলো। এটা কিভাবে বের করলাম? এটা বের করার বিষয়টা ছিল যে 50 টাকার একটা বড়টা ধরেছি, বাকি কত থাকে? 20 টাকার নোট, এটা আমি হিসাব করে বের করে নিয়েছি। প্রথমটা করলেন, এরপরে আর আমাকে হিসাব করতে হয় না। কেন হিসাব করতে হয় না? কারণ আমি জানি এখানে 50 টাকার নোট একটা বাড়ালে হবে না। একটা বাড়ালে কেন হবে না? আমি যদি এখানে দুটো 50 টাকার নোট দিতাম, এখানে হতো 100, তাহলে এখানে আমার কি করতে হতো? কয়টা কমাবো? আমার তো এখানে 100 যদি হয়, আমার থাকে আরো কত? 410। তাহলে 20 টাকার নোটকে কখনোই 410 আকারে ভাঙানো যাবে না। এই কারণে আমি এটা করিনি। আমি বরঞ্চ কি করছি, একটা পন্থা বেছে নিয়েছি যে এখানে এর সাথে এর কোন জায়গাটাই মিল আছে, 50 টাকার নোটের সাথে 20-এর কোথায় মিল আছে? মিল এটাই যে এটার 2টি নোট সমান এটার 5টা নোট। তার মানে প্রতিবার আমি যে কাজটা করছি, এর পাশে একটা নোটের জায়গায় 2টা নোট বাড়াইছি, এখানে একটা 23টা নোট থেকে 5টা নোট কমাইছি। এখানে যখন আরো 2টো বাড়াইছি, এখানে আরো 5টা কমাইছি, এখানে আরো 2টো বাড়াইছি, আরো 5টা কমাইছি, আরো 2টো বাড়াইছি, আরো 5টা কমাইছি। ফলে দেখা যাচ্ছে দুপাশের ব্যালেন্সটা আমার কি সুন্দরভাবে মিলে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এভাবে মোট 5 প্রকারে আমরা কি দিতে পারি? টাকাটা ফেরত দিতে পারি 20 টাকা এবং 50 টাকার নোট হিসেবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন।